ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর কোনি উপন্যাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছি, আজকের আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়ের শেষ কোনি নামটি ভেসে আসে, অর্থাৎ ক্ষিতিসিংহ জলে যখন চান করছিল সেখান থেকে। আর দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, একটা আম ভেসে যাচ্ছে, আমটাকে পাওয়ার জন্য তিনজন সাঁতার কাটছে আমটাকে পাওয়ার জন্য। আর ঠিক কোমর জলে দাঁড়িয়ে জোনাতিনিক ছেলে ওই 14-15 বছর ছেলে, তারা জল থাপড়ে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে, তাতিয়ে তুলছে। তিনজন ওই বৈঠার মতো সাঁতার কেটে কেটে যাচ্ছে, একদিকে মাথা এদিকে আর একদিকে মাথা এদিকে হেলিয়ে তারা সাঁতার কেটে যাচ্ছে। হঠাৎ প্রথমজন যখন এগিয়ে গেছে, প্রথমজনার হাতে আমটা আসার স্পর্শে ঠিক তখন সে হাত ছুটছে, তার হাত আর এগোলো না। পিছন থেকে আরেকজন গিয়ে আমটা ধরে ফেলেছে। ঠিক সেই রকম পরিস্থিতিতে বিষ্ণুধর বলছে তার পা টেনে ধরেছে। ক্ষিতিসিংহ হাসলো, তার চশমা খুললো, তার জামা কাপড়গুলো একটা ঝোলার মধ্যে রেখে দিল এবং রেখে দিয়ে এক উড়িয়া ব্রাহ্মণের কাছে রেখে দিল। ঠিক সেই সময় সেই তিনজন সেখান থেকে উঠে এসে নদীর কোলে অর্থাৎ কাদাতে তারা সেখানে বসে ওই মারপিট শুরু করে দিয়েছে, একজনের সঙ্গে আরেকজন তাক হয়ে। আর হিলহিলে কেউটের মতো কুঞ্চির মতো দেহটা চতুর্দিকে দুলছে, আর চতুর্দিকে কাদায় লেপা, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত চুল, কদমছাড় চুল কাদায় লেপা আর কেউটের মতো দুলছে। আর একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে কাদার মধ্যে ফেলে দেয় এবং তার মাথাটা ধরে যখন কাদা চুলটা ধরতে যাচ্ছে, তখন সেখান থেকে আরেকজন বলল, এই ভাদু, ও চুল ধরে টানবি না কিন্তু, তাহলে আমরা কিন্তু রুখে দাঁড়াবো। তখন তার মাথার চুলটা ছেড়ে দিয়ে মাথাটা ধরে পাকে মুখটা গুঁজে দেওয়ার চেষ্টা করছে। ঠিক সেই সময় সেই কোনি কোমরে চাট দিয়ে উঠে তাকে ফেলে দিয়ে তার হাতটা ওই মুখের ধারে নিয়ে খুব জোরে কামড় বসায় এবং তার উপর চড়ে বসে বলছে, আমার আম নেয়া, তোর চোখ খুবলে তুলে নেব, হয় আম দিবি নইলে চোখ নেব। ঠিক সেই রকম পরিস্থিতিতে ওই কান্তি আর চন্ডু এসে কোনি আর ভাদুর মতো মারপিটটাকে ছাড়িয়ে দেওয়া হয়। কোনি বলছে, ছেড়ে দে কান্তি, ছেড়ে দে চন্ডু, আমি শোধ নিয়ে ছাড়বো, আমাকে চোবানো, তো চোখ খুবলে আমি তুলে নেব, হয় আম দিবি নইলে চোখ নেব। ঠিক সেই সময় ভাদু বলছে, কান্তি বলছে, এই ভাদু, ও আম কোনি দিয়ে দে। সে বলছে, দেখ আমার হাত কেটে গর্ত করে দিয়েছে। কান্তি তার পকেটে হাত ঢুকিয়ে একটা বড় দেখে আম বের করে কোনি তো ছুঁড়ে দিচ্ছে, নে তোর আম। কোনি আমটা কামড় মেরে বলছে, ইস মাগো, এমন টক আম কেউ গঙ্গাকে উৎসর্গ করে? বলে আমটা ছুঁড়ে গঙ্গার ঘাটে ফেলে দিয়ে দাঁত থেকে ছিবড়ে বের করতে করতে এসে ভাদুর কাছে, দেখি তোর হাত কতটা কেটেছে। বলছে, ভাগ ভাগ, নাম, কিচ্ছু হয়নি, যেমন আমাকে রাগালে তেমন হয়, বুঝলি তো আমাকে রাগালে কি হয়। ঠিক সেই সময় ক্ষিতিসিংহ জলে নেমেছে। পাশে এক বৃদ্ধ ভদ্রলোক ওই ডুম মেরে গামছা দিয়ে পিঠের চালটা মুছতে মুছতে বলছে, গঙ্গার ঘাটটাকে জ্বালিয়ে মারলে যত হাবাদে ঘরের ছেলেমেয়েরা, মা গঙ্গাকে উৎসর্গ করা আম, সেই আম বাজারে বসে বেচবে, আর তার সঙ্গে জুটেছে এক মেয়ে মদ্দানি। ক্ষিতিসিংহ বলছে, আচ্ছা আপনি মেয়ে মদ্দানি কাকে বললেন? কেন, চোখ তো দুটো আছে, দেখতে পাচ্ছেন না? ক্ষিতিসিংহ চশমা ছাড়া আবছা দেখে, দূরে লক্ষ্য করে দেখলো যে মাথার চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, গেঞ্জিটা প্যান্টে গজা, তবে কাদায় পুরো একদম মাথার চুল থেকে পুরো দেহটা লেপ্টে আছে, দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে। তাই ক্ষিতিসিংহ বুঝতে পারছে না কোনি ছেলে না মেয়ে। ঠিক সেই সময় কয়েকটা জলের ঢেউয়ের ধাক্কা দিল, যেন একটা মেয়ে ফুটে ফুটে উঠছে। ঠিক সেই সময় বিষ্ণুচরণধর তার কাছে নেমে বলছে, আচ্ছা শরীরকে চাকা বানানো যায় কিভাবে? সাধারণ ব্যাপার, তুমি লোহা চিবিয়ে পাকস্থলীকে আদেশ দেবে, পাকস্থলী হজম করবে। তোমার মনে হচ্ছে গাছের ডাল ধরে ঝুলে থাকবো, হাতকে আদেশ দাও, তিনি গাছের ডাল ধরে ঝুলে থাকবে। যদি মনে হয় যে আমি 5 মাইল হাঁটবো, পাকে আদেশ দাও, হাঁটিয়ে নিয়ে যাবে, এইসব আর কি। এরপর ক্ষিতিসিংহ জল থেকে উঠলো, ভিজে গামছা নিকড়ে তার পায়ের কাদাটা ধুলো এবং তারপরে উড়িয়া ব্রাহ্মণের কাছ থেকে সেই পাঞ্জাবি লুঙ্গি পরলো এবং ভিজে গামছাটে মাথায় পাকড়ির মধ্যে বেঁধে নিয়ে গঙ্গার তাকালো। 4টে ফুটকি তখন সিকি গঙ্গা পার হয়ে গেছে। তিনি মনে মনে বললেন, কোনি। এরপর সরু গলি দিয়ে হাঁটতে শুরু করলেন। মিনিট 15 হাঁটার পর একটা ঘরের সদর দরজা ঢুকলো। ঢোকার পর সামনে একটা ছোট্ট উঠান, টেনে টুনে ভলিবল খেলার একটা কোর্ট হবে।
সেই ভলিবল খেলা ছোট্ট উঠানে চাল কুমড়া, লঙ্কা, জবা, পেঁপে গাছে ভরা। তারপর কলঘর, দালান ঘর, রান্নাঘর, তারপরে দুটো শোবার ঘর। চারিদিকে উঁচু ঘরগুলির মধ্যে এই ঘরটা যেন উবু হয়ে শান্ত হয়ে বসে আছে। উত্তর দিকের মালিক হলধর বর্ধন বার কয়েক এই ঘরটা কেনার জন্য প্রস্তাব করেছিল, কিন্তু ক্ষিতিশ সিং এর বাড়িতে তার বউ লীলাবতী এবং দুটো পোষ্য বেড়াল ছাড়া আর কেউ নেই, তাই সহজেই প্রত্যাখ্যান করেছে। তিনি এসে তার ঘরের টিউবওয়েলে জল পড়ে, কিন্তু তার বউ অর্থাৎ লীলাবতী জল খরচ করাটা খুব শখ, তাই ঘরের টিউবওয়েলে ক্ষিতিশ সিং কখনো চান্স পান না বা সুযোগ পান না চান করার জন্য, তাই সর্বদা তাকে রাস্তার টিউবওয়েলে যেতে হয়। আজকে রাস্তার টিউবওয়েলে জল পড়ছে না, তাই গঙ্গার ঘাটে গিয়েছিল চান করতে, পুণ্য অর্জনের জন্য না। এসে তিনি ভিজে জামা কাপড়গুলো যখন দড়িতে টাঙানো মেলে দিচ্ছে, ঠিক সেই সময় ঘর থেকে বেরিয়ে এলো বেটে হিষ্টপুষ্ট এক ভদ্রলোক, নাম তার ভেলো। খিদ্দা, তোমার জন্য অপেক্ষা করতে করতে সেই কখন থেকে বসে আছি। বৌদি ছিল, কি যেন দোকান থেকে ডাকতে এলো, সেই যে গেছে। আচ্ছা ভেলো, এক কাপ চা করতো। ভেলো বলছে, যদি বৌদি আসে। বলছে, তবে থাক, তুই কি জন্য এসেছিস বল। বলছে, আজ বিকালে মিটিং আছে, তুমি যাবে নাকি। বলছে, হ্যাঁ অবশ্যই যাবো, ছেলেমেয়েরা খাটবে না, ডিসিপ্লিন মারবে না, ইয়ার্কি ফাজরামো করবে, আর আমি ক্ষিতির সঙ্গে কিছু বললে তাই নিয়ে মিটিং ডাকা হলো। না ঠিক তো, তোমার ওই নিয়ে তো রাগ নয়, মূলত রাগ হচ্ছে ওই হরিচরণ ওই আমাদের শ্যামল গোবিন্দর উস্কে তোমার এসে চা জেনেছে, যাতে ট্রেনার হতে চায়। হ্যাঁ, হরিচরণ আগের বছর আমাকে বলেছিল ও চিফ ট্রেনার হতে চায়। আমি বলেছিলাম, চিফ ট্রেনার হওয়া তোর কম মনে হয় রে হরি, তুই শুধু গালাগালি করে খাটাতে চাস। একটা গুরুকে শ্রদ্ধেয় হতে হবে, তার মন মেজাজ বুঝে কাজ করতে হবে। আচ্ছা হরিদা, যেখানে একটা কথায় কাজ হয় তুমি 10 কথায় বলো কেন? এই লেকচার দেওয়ার অভ্যাসটা ছাড়ো। আমার মনে হয় তুমি আজ যেও না ক্লাবে। ঠিক সেই সময় লীলাবতী ঘরে ঢোকে। বেটে কাটো, ফর্সা, গৌরবর্ণা রং, পায়ে হাওয়াই চটি, হাতে ছাতা। ভেলো এবং ক্ষিতির সিংহকে দেখে বলছে, অনেক বেলা হয়ে গেছে, চারটি খেয়ে যেও। ভেলো বলছে, না না বৌদি, ইস অনেক দেরি হয়ে গেছে। ঘড়ি দেখে বলে, আমার বাড়িতে ভাত নিয়ে অপেক্ষা করছে। ভেলো চলে যেতে বলছে, খিদ্দা তুমি বোধহয় না গেলে ভালো করতে। লীলাবতী ঘরে ঢুকতে ঢুকতে বলছে, না গেলে ভালো করতে মানে? ক্ষিতির সিং বলছে, আজ বিকেলে জুপিটারে মিটিং আছে, আমি নাকি গেলে কেউ কেউ অপমান করবে, যাতে আমি জুপিটার ছেড়ে বেরিয়ে আসি। লীলাবতী বলছে, তাহলে তো ভালোই হয়, আমি মেয়ে মানুষ কিনা একা সংসার দেখেই দোকান সামলাই, নেহাত ছেলেপুলে কেউ নেই, তোমাকে তাড়ালে তো ভালোই হয়। বলতে বলতে রান্নাঘরে চলে যায়। ক্ষিতির সিংহ ওই বিশুকে কোলে করে নিয়ে ধরে আছে, অর্থাৎ বিড়ালকে কোলে করে নিয়ে ধরে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে ডাক আসে, কই এসো। ঠিক ঘর থেকে খুশি বেরিয়ে আস, খেতে যায়। রান্নার আয়োজন খুবই সামান্য, সব সর্বদাই সিদ্ধ, প্রেশার কুকারে রান্না হয়। সেটা সময় এবং শ্রম এবং টাকা বাঁচানোর জন্য নয়। ক্ষিতির সিংহ বিশ্বাস করে বাঙালিয়ানা খাদ্য শরীর স্বাস্থ্য থাকে না, তাই বাঙালিয়ানা কোনো বড় খেলায় উঠতে পারে না, তাই ক্ষিতির সিংহ সর্বদা সিদ্ধ খাবার খেতে অভ্যস্ত। ক্ষিতির সিংহ সবসময় ছেলে মেয়েদেরকে বলতে নেই সিদ্ধ খাবার খাওয়ার জন্য। লীলাবতী বিয়ে হয়ে আসার পর 3 দিন অনশন করেছিল এই লঙ্কা বাটা, সর্ষে বাটা, জিরে ধনে রান্নার অনুমতি না নিয়ে। ক্ষিতির সিংহ গোয়ারের মতো অচল, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। শেষ পর্যন্ত একদিন অনুমতি পেয়েছিল লীলাবতী ওই লঙ্কা বাটা, সর্ষে বাটা ব্যবহারে। ক্ষিতির সিংহ কখনো কোনো যোগ্য বাড়ি অনুষ্ঠানে নিমন্ত্রণে যায় না। ডাক্তাররাই বলতেন, একবার কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাওয়া মানে 1 বছরের আয়ু কমে যাওয়া। ক্ষিতির সিংহ মুখ বুজে চুপ করে ভাত খাচ্ছে। লীলাবতী বুঝতে পেরেছে যে ক্ষিতির সিংহ রাগ করেছে, তো বললে, তোমাকে তাড়াবে কেন, কি দোষ করলে? ক্ষিতির সিংহ পাল্টা প্রশ্ন করলে, তুমি আবার এত বেলায় দোকানে গিয়েছিলে কেন? বলছে, আমাদের যে দোকান টার্ম লাইনের ঘেঁষা যে এক ফালি দোকান, নাম প্রজাপতি, যার আগের নাম ছিল সিনহা টেলারিং, সেই দোকানে আগে তুমি দায়িত্ব ছিলে। দিনে 2 ঘন্টাও তুমি দুপুরে ছাড়া সেখানে দোকানে যেতে না। 2 জন দর্জি ছিল, সেই 2 জন দর্জি কাজ করতো। কিছুদিনের পরে দেখা গেল সেই দোকানের কাপড় উধাও হয়ে গেছে, 4 মাস দোকান ভাড়া পড়ে গেছে, বাকি ভাড়া পড়ে গেছে, লাভের বদলে লোকসান শুরু হচ্ছে। তাই তো আমি সেই দোকানটাকে আমি দায়িত্ব নিলাম, আমার গায়ের অলংকার বাঁধা রেখে সেই দোকানটাকে ঢেলে সাজালাম, পুরুষদের পোশাক বন্ধ করে মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করতে লাগলাম, আমার গায়ের গহনা অর্ধেক ফিরিয়ে এনেছি। প্রজাপতি এখন ডানা মেলে দিয়েছে, আগে 3 দিনের সময় যে জামা তৈরি করা যেত, এখন 10 দিনের আগে সম্ভব হচ্ছে না। খরিদ্দার এত আসছে যে দোকান জায়গা কুলাচ্ছে না, তাই একটা বড় দোকান দেখছি। আমার এক খরিদ্দার, তার হাতিবাগানে এক দোকান আছে, তার মেয়ের জামা তৈরি করতে এসেছিল, তো সেই দোকানটা দেখতে গেছিলাম। ক্ষিতির সিংহ খাওয়া শেষ হলে লীলাবতী তার এঁটো থালাটা টেনে নিয়ে খেতে বসে। ক্ষিতির সিংহ সবসময় প্রতিবাদ করে আসছে, এঁটো থালাতে খাওয়া ঠিক নয়, কিন্তু লীলাবতী
সবসময় বলে এটা আমার ব্যাপার, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য করবো, এখানে তো কোনো প্রতিবাদ করার কিছু থাকে না। তাই ক্ষিতি সিংহ কখনো লীলাবতীর খাওয়ার সময় থাকে না, তাই ক্ষিতি সিংহ উঠে চলে যায়। এরপর ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়া যে ঘরে যায়, অর্থাৎ প্রথম বাবা মায়ের ছবি, ধ্যানমগ্না মহাদেবের ছবি, কুরুক্ষেত্রে অর্জুনের, সারথী শ্রীকৃষ্ণের ছবি, এছাড়া ডন ফ্লেজারের ছবি, এছাড়া বাড়িতে যেমন থাকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার। তবে এই ঘরে ক্ষিতি সিংহ কিন্তু ঘুমান না। পাশে একটা ঘর আছে, সেখানে কিছু খেলার সরঞ্জাম, একটা খাট আছে, বালিশ, তক্তাপোষ, পাখা কিচ্ছু নেই। সেই ঘরে ক্ষিতি সিংহ এক ঘন্টা ঘুমান। ক্ষিতি সিংহ মনে করেন গুরুকে কঠোর পরিশ্রম করতে হবে, যদিও তার কোনো শিষ্য নেই, তাই তিনি ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে থাকার সময় সেই হিলহিলে কেউটের মতো ফণিটা তার সামনে দুলতে থাকে আর অস্ফুট উচ্চারণ করে ফণি। এখানেই ফণি উপন্যাসের দ্বিতীয় অধ্যায়টা শেষ হবে।